সময় বড়ই অদ্ভুত এক জাদুকর। সে কাউকে চিরকাল রাজ সিংহাসনে বসিয়ে রাখে না, আবার কাউকে চিরকাল পথের ধুলোয় পড়ে থাকতে দেয় না। সময়ের এই নিষ্ঠুর অথচ সুন্দর খেলায় যারা হার না মেনে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায়, ইতিহাস শেষ পর্যন্ত তাদেরই মনে রাখে। আমাদের আজকের গল্পটা ঠিক এমনই এক নীরব লড়াইয়ের, চরম অপমান থেকে উঠে এসে নিজেকে প্রমাণের এক অবিশ্বাস্য সফরের। গল্পের মূল চরিত্রের নাম ফাহিম। শহরের সবচেয়ে নামিদামি এবং অভিজাত এক স্কুলে পড়ত সে। কিন্তু সেই জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে ফাহিমের যেন দূর দূরান্ত পর্যন্ত কোনো মিল ছিল না। স্কুলের বেশিরভাগ ছাত্রই প্রতিদিন আসত চকচকে দামি গাড়িতে চড়ে। তাদের পরনে থাকত ইস্ত্রি করা নিখুঁত ইউনিফর্ম, পায়ে নামকরা ব্র্যান্ডের দামি জুতো, আর কাঁধে লেটেস্ট ডিজাইনের সব স্কুল ব্যাগ। আর ফাহিমের গল্পটা ছিল ঠিক এর উল্টো। তার ইউনিফর্মের রং ধুতে ধুতে অনেক আগেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শার্টের কলারের কাছে সুতো উঠে যাওয়াটা সে সযত্নে লুকিয়ে রাখত। পায়ে থাকা স্যান্ডেলটা যে কতবার মুচির কাছে গিয়ে সেলাই করা হয়েছে তার কোনো হিসাব ছিল না। কাঁধের ব্যাগটার চেন অনেক আগে থেকেই নষ্ট, তাই বাধ্য হয়ে কয়েকটা সেফটি পিন দিয়ে মুখটা আটকে রাখত সে। কিন্তু ফাহিমের চোখের দিকে তাকালে এই বাহ্যিক অভাবগুলো আর কারো চোখে পড়ত না। সেই চোখে ছিল এক অদ্ভুত মায়া আর আকাশ ছোঁয়ার এক অদম্য জেদ। সে খুব ভালো করেই জানত তার বাবা একজন সামান্য কেরানি। দিনরাত হাড় ভাঙা অমানুষিক খাটুনি খেটে নিজের সবটুকু শখ বিসর্জন দিয়ে বাবা তাকে এই দামি স্কুলে ভর্তি করিয়েছেন। বাবার স্বপ্ন ছেলে একদিন অনেক বড় মানুষ হবে, তাদের এই দারিদ্র্যের অভিশাপ মুছে ফেলবে। তাই ফাহিম কখনো নিজের অভাব নিয়ে কারো কাছে কোনো অভিযোগ করত না। সে নীরবে সব সহ্য করত আর ক্লাসের পেছনের বেঞ্চে বসে নিজের স্বপ্নের জাল বুনত। স্কুলের টিফিনের সময়টা ছিল ফাহিমের জন্য দিনের সবচেয়ে বিভীষিকাময় এবং কষ্টের মুহূর্ত। টিফিনের ঘণ্টা বাজার সাথে সাথেই যখন ক্লাস ঘরের সবাই হৈহুল্লোড় করে নিজেদের টিফিন বক্স খুলত, তখন পুরো ক্লাস ম করত স্যান্ডউইচ, পিৎজার, বার্গার আর দামি চকলেটের গন্ধে। ফাহিমের কাছে কোনো টিফিন বক্স থাকত না। তার মা সকালে যেটুকু পান্তা ভাত বা মুড়ি দিতেন সেটাই খেয়ে সে স্কুলে আসত। দুপুরের দিকে খিদের জ্বালা যখন পেটের ভেতর মোচড় দিয়ে উঠত, ফাহিম চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যেত। স্কুলের এক কোনায় থাকা পুরনো টিউবওয়েলটাই ছিল তার একমাত্র ভরসা। ঢকঢক করে বেশ কয়েক আঁজলা পানি খেয়ে সে পেট ভরানোর এক বৃথা চেষ্টা করত। পানি খেয়ে এসে যখন সে আবার নিজের বেঞ্চে বসত, তখন প্রায়ই পেছন থেকে ভেসে আসত বিদ্রূপের হাসি। কেউ একজন হয়তো চেঁচিয়ে মজা করে বলত, কিরে ফাহিম, আজও কি বাতাস খেয়ে পেট ভরালি নাকি তোর স্পেশাল টিউবওয়েলের পানি টিফিন শেষ হলো? ফাহিম কোনো উত্তর দিত না। সে শুধু নিজের বইয়ের পাতার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকত। অপমানগুলো সে নীরবে গিলে ফেলত ওই টিউবওয়েলের এক ঢোক পানির মতোই। এই বিদ্রুপকারীদের দলের প্রধান পাণ্ডা ছিল নাবিল। নাবিল ছিল ক্লাসের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী পরিবারের সন্তান। তার বাবা শহরের নামকরা শিল্পপতি। নাবিলের অহংকার ছিল তার বাবার অঢেল টাকার মতোই আকাশচুম্বী। সে স্কুলে আসত দামি ব্র্যান্ডের স্পোর্টস ঘড়ি পরে, পকেটে লুকিয়ে রাখত লেটেস্ট মডেলের স্মার্টফোন। নিয়ম থাকলেও শিক্ষকদের কেউ তাকে কখনো কিছু বলার সাহস পেত না। নাবিলের চারপাশে সব সময় ঘুরঘুর করত একদল চামচা বন্ধু, যারা তার কথায় কথায় হো হো করে হাসত। নাবিলের সবচেয়ে প্রিয় শখগুলোর একটি ছিল গরিব ফাহিমকে সবার সামনে ছোট করা। ফাহিমের ওই চুপচাপ থাকাটা যেন নাবিলকে আরও বেশি রাগিয়ে দিত। সে চাইত ফাহিম কাঁদুক, সবার সামনে মাথা নিচু করে করুণা ভিক্ষা করুক, কিন্তু ফাহিম তা করত না। দিনটা ছিল বৃহস্পতিবার। ক্লাসের টিচার তখনও আসেননি। পুরো ক্লাস গল্পগুজবে মেতে আছে। নাবিল তার নতুন কেনা একটা বিদেশি জ্যাকেট নিয়ে বন্ধুদের সামনে খুব বড়াই করছিল। হঠাৎ তার চোখ পড়ে ফাহিমের দিকে। ফাহিম তখন মাথা নিচু করে অঙ্কের একটা কঠিন সমাধান করার চেষ্টায় মগ্ন। নাবিল তার দলবল নিয়ে সোজা ফাহিমের ডেস্কের সামনে এসে দাঁড়ায়। কিরে ফাহিম, তুই এত পড়াশোনা করে কি করবি রে? তোর বাবার তো ওই ছেঁড়া শার্টটা পাল্টে দেওয়ারও মুরদ নেই। তুই কি ভাবছিস এই অঙ্ক করে তুই রাতারাতি বড়লোক হয়ে যাবি? পুরো ক্লাস হঠাৎ পিনপতন শান্ত হয়ে যায়। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ফাহিম আর নাবিলের দিকে। ফাহিম খাতা থেকে মুখ তুলে অত্যন্ত শান্ত চোখে নাবিলের দিকে তাকায়। তার এই নির্বাক দৃষ্টি নাবিলের জেদ আরও বাড়িয়ে দেয়। নাবিল আরও এক ধাপ এগিয়ে চরম অবজ্ঞার সুরে বলে, শোন, তোকে একটা দারুণ অফার দিই, তুই বরং এই পড়াশোনা ছেড়ে দে।
বড় হয়ে আমার বাবার অফিসে একটা পিয়নের চাকরি তোকে আমি ঠিকই জুটিয়ে দেব। আমার জুতো পরিষ্কার করবি আর চা টানবি। অন্তত দুবেলা পেট ভরে ভালো মন্দ খেতে পারবি তো, কি বলিস? কথাটা শেষ হতেই ক্লাসের নাবিলের চামচাগুলো হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে। সেই হাসির শব্দে ফাহিমের কানের পর্দা যেন ফেটে যেতে চায়। এতগুলো মানুষের সামনে এই তীব্র এবং সরাসরি অপমান যে কোনো সাধারণ কিশোরের মনোবল চিরতরে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ফাহিমের চোখ দুটো অপমানে ছলছল করে ওঠে। টেবিলের নিচে থাকা তার হাত দুটো শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল তার। কিন্তু সে কাঁদল না, সে রাগে ফেটে পড়ে নাবিলকে মারতেও গেল না। সে খুব ধীর কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে শুধু একটি বাক্য বলেছিল, সময়, সময় সবকিছুর উত্তর দেবে নাবিল। আজ তুমি আমার পরিস্থিতি নিয়ে হাসছ, কিন্তু কালকের দিনটা কার হবে সেটা শুধু ওপরওয়ালাই জানেন। ফাহিমের এই শান্ত অথচ আত্মবিশ্বাসী উত্তর নাবিলকে এক মুহূর্তের জন্য থমকে দিয়েছিল, কিন্তু পরক্ষণেই অহংকারে অন্ধ নাবিল আবার হেসে ওঠে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে তোর সময় কবে আসে। নাবিলের সেই বিষাক্ত কথাগুলো ফাহিমের বুকের ভেতর একটা জ্বলন্ত আগুনের জন্ম দিয়েছিল। সে সেদিনই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল, সে একদিন প্রমাণ করে দেবে যে গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়। কিন্তু জীবন তো আর গল্পের বইয়ের মতো সহজ নয়। ফাহিমের সামনে অপেক্ষা করছিল আরও এক চরম নির্মম বাস্তব। স্কুলের গণ্ডি পেরোনোর ঠিক পরেই ফাহিমের জীবনে নেমে আসে এক ঘোর অমান্যাসী। যে বয়সে বন্ধুরা শহরের নামিদামি কলেজে ভর্তির স্বপ্ন দেখছে, নতুন জীবনের পরিকল্পনা করছে, ফাহিম তখন সরকারি হাসপাতালের এক স্যাঁতস্যাঁতে বারান্দায় বসে অঝরে কাঁদছে। তার বাবার মারাত্মক ব্রেন স্ট্রোক হয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হঠাৎ করেই প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করে ফাহিমের। বাবার আইসিইউর খরচ, দামি ওষুধের বিল আর সংসারের দৈনন্দিন খরচ মেটাতে ফাহিমের মা তাদের শেষ সম্বল গ্রামের এক টুকরো জমিও বিক্রি করে দেন। ফাহিমের আর কলেজে ভর্তি হওয়া যায় না। যে ছেলেটা স্কুলের সেরা মেধাবী ছাত্রদের একজন ছিল, তাকে বাধ্য হয়ে নিজের সব বই খাতা, সব স্বপ্ন গুটিয়ে তুলে রাখতে হল একটা পুরনো ভাঙা ট্রাঙ্কে। চারপাশের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা আড়ালে বলাবলি করতে শুরু করল, আহারে, ছেলেটার জীবন অঙ্কুরেই শেষ হয়ে গেল। গরিবের ঘরে জন্ম নিয়ে আবার বড় স্বপ্ন দেখতে আছে, এখন বুঝুক ঠেলা। সংসারের হাল ধরতে ফাহিমকে বেরিয়ে পড়তে হয় পথে। কিন্তু সদ্য স্কুল পাশ করা এইটুকু একটা ছেলেকে কে ভালো কাজ দেবে? সারাদিন প্রখর রোদে রাস্তায় রাস্তায় ঘুরে তার জুটোর তলা ক্ষয়ে যায়। পরিচিত আত্মীয় স্বজনরা, যারা একসময় তাদের বাড়িতে এসে মিষ্টি কথায় ভাসিয়ে দিত, তারা সবাই বিপদের দিনে মুখ ফিরিয়ে নেয়। যে নাবিলরা একদিন তাকে নিয়ে হাসাহাসি করত, তারা তখন শহরের সেরা কলেজে দাপিয়ে বেড়াচ্ছে, নতুন বাইক নিয়ে ঘুরছে। আর ফাহিম তখন একটা ওষুধের দোকানে সামান্য ডেলিভারি বয় বা কোনো দোকানে পিয়নের কাজ খুঁজছে। একদিন সারাদিন হাড়ভাঙা খাটুনির পর ফাহিম যখন রাত 12টায় ঘামে ভেজা ক্লান্ত শরীরে বাড়ি ফেরে, সে দেখে তার বাবা যন্ত্রণায় গোঙাচ্ছেন। বাবার শিওরে বসে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, কারণ কাল সকালের জরুরি এবং দামি ওষুধটা কেনার মতো একটা টাকাও তাদের ঘরে অবশিষ্ট নেই। ফাহিম নিজের পকেটে হাত দেয়। সারাদিনের সামান্য আয়ের মাত্র কয়েকটা ছেঁড়া নোট। এই টাকা দিয়ে কিছুই হবে না। লুকিয়ে ঘর থেকে বেরিয়ে আসে ফাহিম। অন্ধকার উঠোনে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকায়। তার দুচোখ বেয়ে অঝরে জল পড়ছে। সে কি হেরে যাবে? নাবিলের কথাই কি শেষ পর্যন্ত সত্যি হবে? তাকে কি সারা জীবন অন্যের দয়াতেই বেঁচে থাকতে হবে? হঠাৎ ফাহিমের চোখ যায় তাদের ভাঙাচোরা ঘরের এক কোণায় পড়ে থাকা এক পুরনো ধুলো পড়া ডেস্কটপ কম্পিউটারটার দিকে, যেটা তার বাবা অনেক বছর আগে ধার দেনা করে তাকে কিনে দিয়েছিলেন পড়াশোনার জন্য। ফাহিমের মাথায় হঠাৎ একটা বিদ্যুৎ চমকের মতো চিন্তা খেলে যায়। তার পকেটে টাকা নেই সত্যি, কিন্তু তার ভেতরের মেধা আর জেদ তো কেউ কেড়ে নিতে পারেনি। অন্ধকার রাতে পেটের তীব্র ক্ষুধা আর বুক ভরা কষ্ট নিয়ে ফাহিম ধীর পায়ে এগিয়ে যায় ওই পুরনো কম্পিউটারটার দিকে। প্লাগটা সকেটে গুজে সে কাঁপা কাঁপা হাতে পাওয়ার বাটনটা চাপে। পুরনো মেশিনটা ঘর ঘর শব্দ করে চালু হয়। স্ক্রিনের নীল আলো এসে পড়ে ফাহিমের ভেজা কিন্তু ইস্পাতের মতো দৃঢ় মুখাবয়বে। সে জানে না সে কি করবে, কিন্তু সে জানে তাকে কিছু একটা করতেই হবে। কি করবে ফাহিম এই জরাজীর্ণ পুরনো কম্পিউটার দিয়ে? কিভাবে সে বাঁচাবে তার মুমূর্ষু বাবাকে? দারিদ্র্যের এই নিষ্ঠুর জাঁতাকলে পিষ্ট হই কি শেষ হয়ে যাবে ফাহিমের জীবন, নাকি এই অন্ধকার রাতেই জন্ম নেবে নতুন এক ইতিহাস? পুরনো ধুলো পড়া সেই ডেস্কটপটার সামনে বসে ফাহিম যেন এক নতুন যুদ্ধে অবতীর্ণ হল। তার চারপাশের পৃথিবী তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ফাহিমের চোখে ঘুম নেই।
দিনের বেলা ওষুধের দোকানে ডেলিভারি বয় হিসেবে হাড়ভাঙা খাটুনি খাটত সে। প্রখর রোদে পুড়ে, প্রবল বৃষ্টিতে ভিজে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেল চালিয়ে ওষুধ পৌঁছে দিত। দিন শেষে যখন শরীর ব্যথায় ভেঙে আসত, তখন রাত হলে শুরু হতো তার আসল লড়াই। কম্পিউটারটা এত পুরনো ছিল যে চালু হতেই 10 মিনিট লাগত। কোনো ভারী কাজ করতে গেলেই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যেত। কিন্তু ফাহিমের জেদ সেই বিকলপ্রায় মেশিনের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। পাড়া প্রতিবেশীর কাছ থেকে ধার করা দুর্বল ওয়াইফাই দিয়ে সে ইউটিউবে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন আর ফ্রিল্যান্সিংয়ের টিউটোরিয়াল দেখা শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ লাল হয়ে যেত, চোখ জ্বালা করত। সীমাহীন ক্লান্তিতে কিবোর্ডের ওপরই মাথা এলিয়ে ঘুম পেত। কিন্তু বাবার যন্ত্রণাকাতর মুখ আর স্কুলের সেই দিনটায় নাবিলের তীব্র অপমান মনে পড়তেই সে চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে আবার শক্ত হয়ে বসে পড়ত। এভাবে কেটে গেল দীর্ঘ এবং হতাশাজনক 6টি মাস। রাত জেগে বসে থাকলেও নতুন প্রোফাইল এবং কোনো রিভিউ না থাকায় কেউ তাকে কাজ দিত না। পরিচিতরা এবং আত্মীয়স্বজনরা আড়ালে হাসাহাসি করে বলত, গরিবের ভোড়ার রোগ, ওই লোহালক্কর পিটিয়ে নাকি বিদেশ থেকে ডলার আসবে। ছেলেটার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। কিন্তু ফাহিম হাল ছাড়েনি। তার বিশ্বাস ছিল সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অস্ট্রেলিয়ার এক বায়ার তাকে মাত্র $50 একটা ডেটা এন্ট্রি আর সাধারণ ডিজাইনের কাজ দিল। ফাহিমের কাছে সেই $50 ছিল পুরো পৃথিবীর সমান সম্পদের মতো। সে টানা 48 ঘণ্টা চোখের পাতা এক না করে কাজটা এত নিখুঁতভাবে শেষ করল যে ক্লায়েন্ট মুগ্ধ হয়ে 5 স্টার রেটিংয়ের সাথে আরও $10 টিপস দিল। প্রথম উপার্জনের সেই টাকাগুলো যখন ফাহিম তার মায়ের হাতে দিল, মায়ের চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করল। ফাহিম মাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, মা, আর কেঁদো না, আমাদের কষ্টের দিন বদলাতে শুরু করেছে। আমি কথা দিচ্ছি বাবাকে ঠিক ভালো করে তুলব। সেই টাকা দিয়ে সে বাবার জন্য ভালো ওষুধ কিনল এবং সংসারের জন্য কিছু বাজার করল। সেই দিনটি থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। সততা, কাজের মান আর অমানসিক পরিশ্রমের কারণে কাজের চাপ এত বাড়ল যে একসময় ডেলিভারি বয়ের চাকরিটা ছেড়ে দিয়ে সে পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে মনোযোগ দিল। 3 বছর পর ফাহিম শহরের এক কোনায় ছোট্ট একটা রুম ভাড়া করে নিজের আইটি এজেন্সি ফিনিক্স আইটি সলিউশনস শুরু করল। শুরুতে তার সাথে কর্মচারী ছিল মাত্র 3 জন। তারা 4 জন মিলে দিনরাত এক করে কাজ করল। তিলে তিলে গড়ে তুলল এক নতুন স্বপ্ন। দেখতে দেখতে জীবনের খাতা থেকে কেটে গেল পুরো 10 বছর। সময়ের চাকা আজ পুরোপুরি ঘুরে গেছে। ফিনিক্স আইটি সলিউশনস আজ দেশের অন্যতম সেরা এবং স্বনামধন্য একটি সফটওয়্যার কোম্পানি। বনানীর মতো অভিজাত এলাকায় তাদের বিশাল কর্পোরেট অফিস। সেখানে প্রায় 300 কর্মী কাজ করে। ফাহিম আজ একজন অত্যন্ত সফল সিইও। তার গ্যারেজে এখন লেটেস্ট মডেলের দামি গাড়ি। বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে এখন শহরের বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টে থাকেন। কিন্তু এত অর্থ, এত প্রতিপত্তির পরও ফাহিমের ভেতরে বিন্দুমাত্র কোনো অহংকার নেই। কারণ সে খুব ভালোভাবেই জানে শূন্য থেকে উঠে আসার সেই কাঁটা বিছানো রাস্তাটা কতটা কষ্টের। হঠাৎ ফাহিমের পার্সোনাল ইমেলে পুরনো স্কুল থেকে রিইউনিয়নের আমন্ত্রণ এলো। সেখানে স্পন্সরশিপের কথা পড়ে ফাহিমের ঠোঁটে এক চিলোটে মৃদু হাসি ফুটল। 10 বছর আগের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। সে তার পিএকে ডেকে পুরো অনুষ্ঠানের খরচ ফিনিক্স আইটির তরফ থেকে স্পন্সর করতে বলল। তবে স্কুল কমিটিকে কড়া শর্ত দিল, অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত তার নাম সম্পূর্ণ গোপন রাখতে হবে। রিইউনিয়নের রাতে স্কুলের জাঁকজমকপূর্ণ বিশাল অডিটোরিয়াম প্রাক্তন ছাত্রদের ভিড়ে মুখরিত। চোখ ধাঁধানো আলো, চমৎকার আয়োজন, সবার গায়ে দামি স্যুট, চোখে মুখে সফলতার জলজলে ছাপ। কিন্তু এই আনন্দঘন পরিবেশে অডিটোরিয়ামের একদম পেছনের সারিতে একটা চেয়ারে জড়সড় হয়ে বসে আছে একসময়ের চরম অহংকারী এবং ক্ষমতাবান নাবিল। 2 বছর আগে বাবার ফ্যাক্টরিতে এক ভয়াবহ আগুন লাগায় তাদের ব্যবসা পুরোপুরি পথে বসে যায়। আজ তারা সম্পূর্ণ দেউলিয়া এবং নিঃস্ব। নাবিল গত 6 মাস ধরে হন্যে হয়ে চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। আজ সে চরম দ্বিধা নিয়ে এই অনুষ্ঠানে এসেছে শুধু একটি আশায়, যদি কোনো পুরনো ধনী বন্ধু তাকে একটা চাকরি দিয়ে সামান্য সাহায্য করে। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রিন্সিপাল স্যার মঞ্চে উঠে আবেগপূর্ণ গলায় বললেন, আজকের এই বিশাল আয়োজনের প্রধান স্পন্সর এবং বিশেষ অতিথি আমাদেরই এক প্রাক্তন ছাত্র, যে আজ আমাদের এই স্কুলের এক বিশাল গর্ব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার ফাহিম রহমানকে। নামটা ঘোষণার সাথে সাথেই পুরো হলরুমে যেন পিনপত নীরবতা নেমে এলো। ফাহিম? সেই ছেঁড়া শার্ট পরা গরিব ফাহিম? পেছনে সারিতে বসা নাবিলের মনে হল তার মাথার ওপর বিশাল এক আকাশ ভেঙে পড়েছে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই হলরুমের দরজা খুলে গেল। একটি অত্যন্ত মার্জিত কালো স্যুটে প্রবেশ করল ফাহিম। তার মুখে সেই পুরনো শান্ত হাসি, কিন্তু চোখে মুখে আজ এক অদ্ভুত আত্মবিশ্বাস।
সে হেঁটে যাওয়ার সময় দুই পাশে সবাই সম্মানের সাথে তার পথ ছেড়ে দিল। মঞ্চে উঠে প্রিন্সিপাল স্যারকে পা ছুঁয়ে সালাম করে সে মাইক হাতে নিল। ফাহিমের চোখ সরাসরি গিয়ে পড়ল পেছনের সারিতে বসা নাবিলের দিকে। নাবিল লজ্জায় এবং অপরাধবোধে মাথা নিচু করে ফেলল। ফাহিম অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলতে শুরু করল, 10 বছর আগে এই স্কুলেই সবার সামনে আমাকে বলা হয়েছিল পড়াশোনা করে আমি কিছুই করতে পারব না। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল কারু অফিসের পিয়ন হয়ে জুতো পরিষ্কার করার কাজ নিতে। সেদিন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আড়ালে। তবে আজ আমি সেই মানুষটিকে এবং সেই চরম অপমানটিকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সেদিন যদি আমাকে ওইভাবে উপহাস না করা হতো তাহলে নিজেকে প্রমাণ করার এই তীব্র জেদটা আমার ভেতরে জন্ম নিত না। মানুষের আসল পরিচয় তার বাবার টাকায় বা পোশাকে নয়, তার নিজের তৈরি করা যোগ্যতায়। জীবন কোনো রেস নয়, জীবন হলো নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার এক নীরব লড়াই। কথাগুলো শেষ হতেই পুরো হলরুমে গগন বিদারী করতালির ঝড় উঠল। সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানাল। ফাহিমের শিক্ষকেরা আজ গর্বে চোখের পানি মুছছেন। অনুষ্ঠান শেষে ডিনারের সময় নাবিল ধীর পায়ে হেঁটে ফাহিমের সামনে এসে দাঁড়াল। একসময় যে ছেলেটার চোখ থেকে শুধু অহংকারের আগুন ঝরত, আজ সেই চোখ বেয়ে অঝরে অনুশোচনার জল পড়ছে। নাবিল কাঁপা গলায় বলল, ফাহিম, আমাকে কি ক্ষমা করা যায় রে? আমি অহংকারে অন্ধ ছিলাম, আমি বুঝিনি। আজ পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে কষ্ট কি জিনিস। আমি সত্যি খুব লজ্জিত। ফাহিম এতটুকুও রাগ দেখাল না। সে হেসে নাবিলের কাঁধে বন্ধুত্বের হাত রাখল। জীবন সবাইকে একটা দ্বিতীয় সুযোগ দেয় দোস্ত। কেউ সেটা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায়, কেউ হারিয়ে ফেলে। আমি আমার সুযোগ কাজে লাগিয়েছি, এবার তোর পালা। সে পকেট থেকে নিজের একটা ভিজিটিং কার্ড বের করে নাবিলের হাতে দিয়ে বলল, কাল সকালে তোর সিভিটা নিয়ে আমার অফিসে আসিস। আমার কোম্পানিতে এখন একজন সৎ আর পরিশ্রমী ম্যানেজার খুব দরকার। দেখি তুই পারিস কিনা। নাবিল অবাক এবং হতভাগ হয়ে ফাহিমের দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে কৃতজ্ঞতার অশ্রু ঝরছে। ফাহিম আজ প্রমাণ করে দিল, প্রতিশোধ নিয়ে বা কাউকে ছোট করে আনন্দ পাওয়াটা কোনো জয় নয়। নিজের মেধা, শ্রম আর যোগ্যতা দিয়ে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছলে নিন্দুকেরা এমনিতেই মাথা নত করতে বাধ্য হয়, সেটাই হলো জীবনের সবচেয়ে বড় জয়। গল্পের শিক্ষা, জীবনে যত বাধাই আসুক, সততা আর অদম্য জেদ দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়। আর সত্যিকারের বড় মানুষ সেই যে প্রতিশোধ না নিয়ে অন্যকে ক্ষমা করার বিশালতা দেখাতে পারে। বন্ধুরা, ফাহিমের এই ঘুরে দাঁড়ানোর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।